আবারও চলে এসেছি খুবই সুন্দর একটি হাই স্কুলের গল্প নিয়ে। মুভিটির নাম হচ্ছে ইউ আর দ্য অ্যাপল অব মাই আই। গল্পটি কিছু বাদর বন্ধু আর স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নিয়ে, যেখানে সব বন্ধু এই একটা মেয়েকেই পছন্দ করে। আর তা নিয়ে ওদের মাঝে যা খুনসুটি আর দুষ্টুমি তা তো আমরা সামনেই দেখব। গল্পটি খুবই মজার হতে চলেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কাহিনী শুরু হয় 2002 সালে। গল্পের হিরো জিনু হচ্ছে খুবই কেয়ারলেস আর দুষ্টু একটা ছেলে। কিছু নিয়েই চিন্তা ভাবনা করে না, পড়াশোনাও করে না। জিনু ওর 4জন বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলে। দং হিয়ন, যে খেতে খুবই পছন্দ করে, এমনকি স্বপ্নেও দেখে ও শুধু খাবারই খাচ্ছে। পড়াশোনা না করলেও ডান্সে খুবই ভালো। তখনই বিংজু এসে ওর খাবার নিয়ে দৌড় মারে। বিংজু ঘুমাতে খুবই ভালোবাসে, আর হ্যাঁ, ও পড়াশোনা করে না। তৃতীয় বন্ধু হলো দেওয়ান। এই ছেলেও পড়াশোনায় ভালো না, শুধু অ্যাডাল্ট ম্যাগাজিন নিয়েই পড়ে থাকে। শেষে সংবিন। সংবিন ওদের সবার থেকে পড়াশোনায় ভালো, আবার ধনীও। ওকে নাইকির নতুন জুতো পরতে দেখে বন্ধুরা অবাক হয়ে জেলাস হয়ে ওর দিকে তাকায়, আর সংবিনকে ধরে ওর জুতোটাই ময়লা করে দেয়। তুই কেন আমাদের থেকে আলাদা হবি? ওদের মাঝে এমন খুনসুটি লেগে থাকলেও ওদের বন্ধুত্ব অনেক স্ট্রং। জিনু বলে এরা 4জনের থেকে আলাদা হলেও এদের মাঝে একটা মিল আছে, সেটা হলো ক্লাস প্রেসিডেন্ট সুনা। ওর 4 বন্ধুই সুনাকে অনেক পছন্দ করে, কারণ সুনা দেখতে খুবই সুন্দর, ক্লাস টপার। শুধু ওরা না, পুরো স্কুলের ছেলেরাই সুনার জন্য পাগল। তবে জিনু বোঝে না কেন সবাই সুনাকে এতটা পছন্দ করে। যাই হোক, বাদরগুলো দুষ্টুমি করতে করতে ক্লাসে আসে। ওরা এখন হাই স্কুলের 2nd ইয়ারে পড়ছে। একটু পর টিচার আসে, উনি বোর্ডে ম্যাপ আঁকছিল। ক্লাসে দং হিয়ন খাবার খাচ্ছিল, বিংজু তো সেই ঘুমাচ্ছিল, আর তেওয়ান ক্লাসে বসেও অ্যাডাল্ট ম্যাগাজিন দেখছিল। জিনু ওকে বলে ম্যাগাজিনটা ওকে দিতে। তেওয়ান সেটা না দিলে জিনু ওকে জ্বালাতে থাকে। এর ফলে সুনা তো খুবই বিরক্ত হচ্ছিল, কারণ সুনা তেওয়ানের পেছনের বেঞ্চে ছিল। কিন্তু এই বাদর দুটো তো থামেই না। জিনু একটা মিল্কের বোতল তেওয়ানের দিকে ছোড়ে, আর সেটা সুনার বেঞ্চে গিয়ে পড়ে ওর বইটাই নোংরা হয়ে যায়। এতে সুনা রেগে চিল্লিয়ে উঠে। ম্যাম এই শব্দ শুনে ফেলে, আর উনি চকটা ছুঁড়ে মারে, যেটা গিয়ে সোজা জিনুর মাথায় লাগে। ম্যাম তো ওদের 3জনকেই বকা লাগায়। এই বাদর দুটোর জন্য বেচারিকে শুধু শুধু শাস্তি পেতে হয়। ক্লাস টিচার এসেও বকা লাগায়, জিনু তুই কি শুধরাবি না? কিছুদিন পরই তো তোরা সিনিয়র হবি। আর সুনাকে বলে তোমার থেকে এমনটা আশা ছিল না, বেচারির তো কোনো দোষই নেই। জিনু তো পক পক করেই যাচ্ছিল। স্যার বলে এখন থেকে তুই সুনার সামনে বসবি, যেন সুনা তোর পড়ায় খেয়াল রাখে। জিনু অবাক, ও তো একটা ব্যাক বেঞ্চার। বন্ধুদের থেকে আলাদা হয়ে সামনে বসাটা ওর কাছে শাস্তির চেয়ে কম কিছু না। ব্রেক টাইমে ওরা বাস্কেটবল খেলছিল। সুনার বেস্ট ফ্রেন্ড জিসু ডান্স করছিল। ওর স্বপ্ন একজন কেপপ আইডল হওয়া, তবে ও ডান্সে তেমন ভালো না। এই দেখে জিনু এসে বলে এটাকে ডান্স বলে, আর দং হিয়নকে ডান্স করে দেখাতে বলে। ও তো খুবই ভালো নাচে। জিনু বলে তুমি তো ওর সাথেও পারো না, হা হা। সুনা রেগে বলে তুমি কি কখনোই কিছুতে চেষ্টা করেছ? জিনু বলে দরকারই পড়ে না, আমি ভয় পাই, একবার কিছু চেষ্টা করলে আমি কত ভালো করে ফেলবো। সুনা বলে কিছু না করে এমন পকপকই করতে পারো। জিনু বলে তুমি তো এর চেয়েও খারাপ, তুমি ওকে মিথ্যে আশা কেন দিচ্ছ? তখনই ওর মাথায় একটা বল এসে পড়ে, যেটা সংবিন মেরেছে, কারণ ও তো সুনাকে পছন্দ করে, আর ইনডিরেক্টলি জিনুকে সুনার থেকে দূরে থাকতে বলে। সন্ধ্যায় জিনু বাড়ি ছিল। জিনুর মা চাকরি করে আর বাবা ঘর সামলায়, এজন্য ঘরটা মায়ের মতোই চলে। আর বাবা মাকে অনেক ভয় পায়। বাবা বলে খবর পেয়েছি তুমি ক্লাস মনিটরের সামনে বসবে, এর মানে এখন থেকে ওর সাথে পড়াশোনা করবে। আর খুশি হয়ে ওকে মজার মজার খাবার দেয়। জিনু তো অবাক, আর কিছুই বলে না। যাই হোক, ওদের পরিবারে সুন্দর ভালোবাসা আছে। বাবা মায়ের খুনসুটি জিনুরও ভালো লাগে। পরদিন ক্লাসে এক স্যার এসে বলে 20 মিনিটের মাঝে তোমাদের ক্লাস টেস্ট হবে, জলদি বই বের করো। যার কাছে বই থাকবে না তাকে তো বুঝিয়ে দিব আমি আসলে কে। সুনা দেখে ও এই বিষয়ের বইটা আনতে ভুলে গেছে। ব্যাপারটা জিনু খেয়াল করে, আর ভাবে টেস্ট দেওয়ার চেয়ে বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকাই ভালো। এজন্য ও নিজের বইটা সুনাকে দিয়ে দেয়, আর স্যারকে বলে আমি বই আনতে ভুলে গেছি, এজন্য কি আমি বাহিরে চলে যাব? স্যার তো রেগে যায়। সুনা তো অবাক হয়ে ওকেই দেখছিল, ও কি আমার জন্য এটা করলো? জিনু তো ভেবেছিল ওকে শুধু দাঁড় করিয়ে রাখবে, কিন্তু স্যার তো ওকে এভাবে শাস্তি দেয়, যা দেখে সুনারও খারাপ লাগে। তবে খুশিও হয় যে জিনু ওর সাহায্য করলো। ও জিনুর বইটা দেখছিল, যেখানে জিনু আঁকিবুকি করে রেখেছে আর লিখেছে কখনোই আমার কোনো স্বপ্ন ছিল না, কোনো স্বপ্ন নেই আর থাকবেও না। ক্লাস শেষে সুনা জিনুকে বলে আজ তুমি আমার সাহায্য করেছ, এর জন্য তোমাকে ধন্যবাদ।
আর সরি, আমার কারণে তোমায় শাস্তিও পেতে হয়েছে। জিনু ভাবতে থাকে কিভাবে বলবো, আমার উদ্দেশ্য তো এটা ছিল না। আর বলে, তুমি খালি হাতে আমাকে ধন্যবাদ বলতে চলে এসেছো। সুনা অবাক আর জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি সত্যি কোনো স্বপ্ন নেই? এজন্যই কি তুমি পড়াশোনা করো না? জিনু বলে, এমন কিছুই না, আমি তো বলেছি একবার কিছু করলে আমি অনেক ভালো করে ফেলবো। তখনই সংবিন ওর মাথায় বল মেরে ওকে ডাকে। দুজনে এবার বাস্কেটবল নিয়ে কম্পিট করে, যেখানে সংবিন জিতে যায় আর বলে, সুনাকে জ্বালানো বন্ধ কর। জিনু তো ওকে পাত্তা না দিয়ে অ্যাটিটিউড মেরে চলে যায়। ক্লাসে আসলে সুনা ওকে ডাকে। জিনু কিছু না বললে সুনা কলম দিয়ে ওর শার্টে খোঁচা মারে আর ওকে ডেকে বলে, এটা ইম্পর্ট্যান্ট নোট, আমি তোমার জন্য বানিয়েছি। এটা পড়লে পরের টেস্টে তুমি ভালো করবে। আর এটাই আমার ধন্যবাদ বলার স্টাইল। জিনুর তো কোনো ইন্টারেস্টই ছিল না পড়াশোনা করার, ও নোটসও নিতে চায় না। সুনা বলে, এগুলো পড়ো আর লাস্টে কিছু কোশ্চেন আছে সেগুলো সলভ করে নিয়ে আসবে। এই বলে রেগে চলে যায়, যা দেখি সবাই অবাক। রাতে জিনু বক্সিংয়ের কমিক পড়ছিল। ওর কমিক আর বক্সিং খুবই ভালো লাগে। এর মাঝে ধাক্কা লেগে সুনার দেয়া নোটসে চা পড়ে যায়। সেটা পরিষ্কার করতে গিয়ে ও ভুল করেই নোটসটা খুলে ফেলে। জিনুর তো এটা দেখারও ইচ্ছে ছিল না, তবে ওর কাছে সুনার হাতের লেখা এতটাই ভালো লাগে যে ও পুরো নোটসটাই পড়ে ফেলে। সুনা এত সুন্দর করে নোটস বানিয়েছে যেটাতে ওর বুঝতেও সহজ হয়। পরদিন ওদের কালচারাল ক্লাস ছিল, যেখানে সবাই ট্রেডিশনাল ড্রেস পরেছে। সুনাকে তো খুবই মিষ্টি লাগছিল। বন্ধুরা সবাই হাঁ করে সুনাকেই দেখতে থাকে। ওকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। তবে জিনুর এখনও সুনার প্রতি ইন্টারেস্ট জাগে না। পরের দৃশ্যে সংবিন পড়ার বাহানায় সুনার কাছে ছিল। জিনু এসে ওকে ভাগিয়ে দেয়, সর আমার বেঞ্চ থেকে, আমি পড়ব। সংবিন অবাক, তুই পড়বি? মানে এবার সত্যি জিনু পড়ার ডিসাইড করেছে। ঘরে এসেও পড়তে বসে। অঙ্ক বুঝতে না পেরে ও চিল্লাচ্ছিল। শব্দ শুনে বাবা ছুটে আসে, কি হয়েছে? জিনু বলে, বাবা, সত্যি কি পড়াশোনা আমাদের জীবন বদলে দেয়? বাবা কিছু বলার আগেই জিনুর মা ওনার উপর চিল্লাতে থাকে। উনি বলে, দেখ বাবা, পড়াশোনা কর, ভালো একটা চাকরি কর, আর না হয় ফিউচারে তুইও বউয়ের বকুনি খাবি। জিনুও সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ সত্যিই তো পড়তে হবে। পরদিন বিংজু সুনার সাথে ফ্লার্ট করছিল। ওকে খুবই ফেমাস একটা ব্যান্ড উপহার দেয়, যেটা সব জায়গায় সোল্ড আউট হয়ে গেছে। তবে সেটা তো জিসুর কাছে অনেক ভালো লাগে। তখনই জিনু এসে বলে, তোমার দেয়া নোটস পড়া শেষ, কোশ্চেনের সমাধানও করে ফেলেছি। যা শুনে সবাই অবাক, জিনু পড়াশোনা করছে। সুনা খুশি হয়ে ওর অ্যান্সারগুলো চেক করছিল। বিংজু জিসুকে বলে ওর ব্যান্ড ফিরিয়ে দিতে। জিসু দিচ্ছিল না, যা নিয়ে ওদের ঝগড়া শুরু। সুনা জিনুকে বলে, দুটো উত্তর ভুল হয়েছে, সেগুলো ঠিক করো। পেছন থেকে সংবিন এসব দেখে খুবই জেলাস হচ্ছিল। জিনু বলে, আমি টায়ার্ড, এখন পারবো না। সুনা বলে, 10 মিনিট সময় দিচ্ছি। জিনু বলে, ওকে, 3 মিনিটে সমাধান করছি। সুনা খুশি হয়। এভাবেই সময় পার হতে থাকে। যেই ছেলেটার পড়াশোনায় কোনো ইচ্ছেই ছিল না, এখন ও নিজের অজান্তেই সুনার কথায় পড়াশোনা করছিল। আর কিছু বুঝতে না পারলে চিল্লিয়ে চিল্লিয়ে প্রতিবেশীদেরও জ্বালাচ্ছিল। ও তো এখন সব জায়গাতেই পড়াশোনা করছিল, বাসায়, স্কুলে যাওয়ার পথে, স্কুলে, ব্রেক টাইমে। কিছুদিন পর যখন এবারের টেস্টের রেজাল্ট আসে, দেখা যায় জিনু 86 নাম্বার পেয়েছে। যা শুনে সবাই অবাক, এমনকি টিচারও। জিনু ভাব মেরে বলে, আমি তো জিনিয়াস হয়েই জন্মেছি। সুনা ওর জন্য খুশি, ও তুমি জিনিয়াস? জিনু বলে, এটা তো বা হাতের খেল ছিল। সুনা বলে, তাহলে কেন আগে পড়াশোনা করনি? জিনু বলে, এসব ছাড়াও হেব্বি জীবনযাপন করা যায়। আমরা তো আর বাজারে গিয়ে বলি না, আমাকে 4 স্কোয়ার ফুট তোফু দেন। আমরা বলি, আমাকে একটা তোফু দেন। সুনা বলে, 4 স্কোয়ার ফুটে 6টা তোফু হয়। ওর কথা শুনে জিনু অবাক। দুজনের খুনসুটি লেগেছিল। ওর আচরণে সুনা হাসে। পরদিন ওরা জানতে পারে ওদের ক্লাস ফি-এর টাকাটা চুরি হয়ে গেছে। এজন্য স্যার সবার ব্যাগ চেক করছিল। ডংহিয়নের ব্যাগটা তো স্ন্যাক্স দিয়ে ভরা ছিল। স্যার বলে, তোমার বাবা মা কি খাওয়ার জন্য তোমাকে স্কুলে পাঠায়? আর এত খাবার তুমি কিভাবে কিনেছ? নিশ্চয়ই তুমি ওই টাকা চুরি করেছ। এর উপর ওর মোটা হওয়া নিয়েও উনি ওকে অনেক কথা শোনায়। এসব শুনে জিনুর খারাপ লাগে আর বলে, স্যার বলুন কত টাকা চুরি হয়েছে, সেটা আমি দিয়ে দিব। যেখানে আমার বন্ধু চুরিই করেনি, সেখানে আপনি ওকে এভাবে অপমান করতে পারেন না। স্যার রেগে বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আর ওকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। তখন সুনা এসে বলে, স্যার আপনি দংহিয়নের সাথে যা করেছেন তা অন্যায়। কোনো প্রমাণ আছে যে দংহিয়নই টাকাটা চুরি করেছে? আমাদের উচিত আগে ভালো মতো এটা তদন্ত করা যে আসলেই টাকাটা চুরি হয়েছে নাকি হারিয়ে গেছে। আরও শাস্তির জন্যও রেডি হয়ে যায়। যা দেখে একে একে সব বন্ধুরা শাস্তি মেনে নেয়।
কারণ দংহিয়নের সাথে যেটা হয়েছে ওরা কেউই সেটা মানে না। একটু পর সুনা কাঁদছিল, এই প্রথমবার এভাবে শাস্তি পাচ্ছে, ওর তো খুবই লজ্জা লাগছিল। দংহিয়ন বলে, লজ্জার কি আছে, তুমি তো অনেক কুল। আর সবাই মিলে ওকে হাসাতে থাকে। আর আজ জিনুও হাঁ করে সুনাকে দেখতে থাকে আর বলে, এই সময়ই আমি সুনার প্রেমে পড়েছিলাম। পরের দৃশ্যে ক্লাসের সবাই ট্রিপে যায়, যেখানে সবাই খুবই মজা করে, অনেক ফানি ফানি ছবিও তোলে। কিছুক্ষণ পর বোর হয়ে এই বাদরগুলো একটা গেম খেলতে শুরু করে, যেটা খুবই ফানি ছিল। সংবিন বারবার হারছিল, এর ফলে ও নিচে ছিল। ওর তো খুবই কষ্টও হয়। একটা সময় ও রেগেই যায়। জিনু বলে, চিল, এটা তো শুধু গেম। সংবিন বলে, তোর কাছে তো সব কিছুই গেম। আসলে ও জিনুর উপর কিছুটা বিরক্ত ছিল সুনার ব্যাপারটা নিয়ে, যে সুনা জিনুকে একটু বেশি অ্যাটেনশন দেয় আর ওকে ঘুষি মেরে দেয়। জিনুও রেগে সংবিনকে বেটাতে থাকে। দুজনের খুবই বাজে ঝগড়া লাগে, বন্ধুরাও ওকে ছাড়াতে পারে না। আর কি, এরা ট্রিপে এসেও সবাই শাস্তি খায়। পরদিন টিফিন টাইমে ওরা যখন খাবার খাচ্ছিল, সুনা আর জিসুও ওদের সাথে যোগ দেয় আর জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি সব ঠিক হয়ে গেছে? জিনু বলে, আরে হ্যাঁ। সুনা দংহিয়নকে বলে, ক্লাসের পর আমার সাথে দেখা করতে পারবে? দংহিয়ন অবাক, আমি? ঠিক আছে, আমি চলে আসব। সংবিন বলে, ওকে ছাড়ো তো, আমি চলে আসব, আমাকে বলো কী কাজ। সুনা বলে, না না, দংহিয়নের সাথেই আমার কাজ। হঠাৎ বিংজু বলে, তোমরা কি সোয়াং হাই স্কুলের ব্যাপারে শুনেছ? আসলে সেটা হন্টেড। ওরা তো ভয় পেতে থাকে, না না, ভুতুরে গল্প শুনবো না। তবে বিংজু বলতে শুরু করে দেয়, এক রাতে দুটো মেয়ে সেই স্কুলে পড়ছিল। তখনই পেছনের মেয়েটার লাল কলম নিচে পড়ে যায়। মেয়েটা কলম তুলতে গিয়ে দেখে সামনের মেয়েটার পা নেই। তখনই হঠাৎ সেখানে লাইট চলে যায়, আর তখনই সামনের মেয়েটা ভূত হয়ে মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা এত ভয় পেয়েছে যে এরপর থেকে আর স্কুলেই যায়নি। এসব শুনে তো জিসু ভয়ে ওকে পেটাতে থাকে। সংবিনও ভয়ে জিনুর হাত ধরেছিল, জিনু থাপ্পড় মেরে ওর হাত সরিয়ে দেয়। বিংজু বলে, এরপর আমাদের স্কুলের পালা। জিসু আর সুনা তো ভয় পেয়ে চলে যায়। পরের দৃশ্যে সুনা জিনুকে বলে, সামনেই তো আমাদের ফাইনাল এক্সাম, আজ থেকে ক্লাস শেষে আমার সাথে পড়বে। জিনু বলে, কেন, তুমি কি আমায় পছন্দ করো? সুনা বলে, তোমার ইচ্ছা, আর আমি বোকা ছেলেদের পছন্দ করি না। জিনু বলে, কি, তুমি কি আমাকে বোকা বলছো? ঠিক আছে ঠিক আছে, চলো পড়বো একসাথে। তাহলে একটা বাজি হয়ে যাক। সুনা বলে, ওকে, আমি যদি বেশি নাম্বার পাই তোমাকে তোমার চুল কেটে ফেলতে হবে। জিনু বলে, চুল কাটতে হবে? সুনা বলে, হ্যাঁ, ভয় পাচ্ছ? জিনু বলে, একদমই না, আর আমি যদি জিতে যাই তোমাকে তোমার চুল ছেড়ে রাখতে হবে। সুনা অবাক। আসলে জিনু বুঝতে পেরেছে সুনা ভয় পায়, এজন্য জিনুও ওর সাথে পড়তে রাজি হয়ে গেছে। সামনেই পরীক্ষা আসতে চলেছে, এবার জিনু ভালো মতো পড়াশোনায় মনোযোগ দেয়। পড়তে পড়তে ও ভুল করে একদিন ছাদেও চলে আসে আর দেখে সুনা পড়ছে আর দংহিয়ন জিসুকে ডান্স শেখাচ্ছে। মানে এজন্যই সুনা দংহিয়নকে বলেছিল ওর সাথে দেখা করতে। প্রমিস মতো জিনুও প্রতিদিন স্কুল শেষে সুনার সাথে পড়ে। ওর ঘুম ধরলে বরাবরের মতো সুনা ওকে কলম দিয়ে খোঁচা মেরে জাগিয়ে দেয়। জিনু তো এখন খাবার খাওয়ার সময়ও পড়ছিল। বাড়িতে পড়তে গেলে ঘুম আসলে ও বাবাকে দিয়ে পেঁয়াজও কাটায় যেন ওর ঘুম না আসে। এভাবেই ওদের পরীক্ষা চলে আসে। জিনু তো ভালো মতো পরীক্ষাটা দেয়। আরেক রাতে পড়ার সময় জিনু ওয়াশরুমে গেলে হঠাৎ এখানে লাইট চলে যায়। এর উপর সুনার লাল কলমটাও নিচে পড়ে যায়। সুনা ভয় পেতে থাকে, কারণ এসব একদম ওই হন্টেড স্কুলের কাহিনীর মতো হচ্ছিল। সুনা কলমটা তুলতে গেলে হঠাৎ এখানে লাইট চলে যায়। সুনা ভয়ে চিল্লাতে থাকে, তবে পেছনে ঘুরে দেখে এই তো জিনু, মানে জিনুই লাইটটা জ্বালিয়েছে। এই দেখে ও স্বস্তি পায়। জিনু তো প্রমিস মতো ওর চুল ছোট করে ফেলেছে, কারণ ও পরীক্ষায় সুনার চেয়ে কম নাম্বার পেয়েছে। বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলে ওরা দুজন বাস স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু তখনই একটা গাড়ি এসে ময়লা পানি দিয়ে ওদের পুরো ভিজিয়ে দেয়। আর ভুল করে সুনার হাতের পানিও জিনুর গায়ে পড়ে। আর কি, দুজন তো এবার পানি নিয়েই দুষ্টুমি করতে থাকে আর খুবই মজাও করে। জিনু এক নজরে ওকেই দেখছিল। সুনা তাকালে ও অন্যদিকে ঘুরে যায়। পরদিন বন্ধুরা ওর এই চুলের মজা নিচ্ছিল। এ সময় সুনা খোলা চুলে এদিক দিয়ে যাচ্ছিল। ওকে দেখতে আরও সুন্দর লাগছিল। সবাই হাঁ করে ওকে দেখেই যাচ্ছিল। জিনু যেন ওর আরও প্রেমে পড়ে যায় আর ভাবতে থাকে ও তো বাজিতে জিতে গিয়েছিল, এরপরও চুলটা কেন খোলা রাখলো। তবে জিজ্ঞেস করার সাহস আমার মাঝে নেই। বাড়ি ফিরে জিনু দেখে বাবা ওর শার্টটা ধোয়ার ফলে শার্টের পেছনের দিকটা কালি দিয়ে আরও ভরে গেছে, কারণ সুনা সবসময় কলম দিয়ে ওকে খোঁচায়। যাই হোক, জিনু কিন্তু সেই শার্ট পরেই স্কুলে আসে। এভাবেই সময় পার হয়। এখন ওরা সিনিয়র হয়ে গেছে। এবার সুনা আর জিনুর ক্লাস আলাদা ছিল।
এজন্য জিনু প্রতিদিন এক্সট্রা ক্লাসও করে, কারণ এ সময় ও সুনাকে দেখতে পায়। ও এখন সুনাকে অনেক ভালোবেসে ফেলেছে। দেখতে দেখতে ওদের কলেজে ভর্তি পরীক্ষাও চলে আসে। সবাই ভালো মতো পরীক্ষা শেষ করে। আর এই বাদরগুলা তো স্টাইল মেরে এক্সাম হল থেকে বের হয় আর খুবই খুশি। এক্সাম যেমনই হোক, এক্সাম তো শেষ হয়েছে। এই জন্য সবাই এবার ঘুরতে যায়। সবাই একদম মন খুলে মজা করে। 1-2 দিন না, কয়েকদিন ধরে ওরা এটা সেলিব্রেট করেই যায়। সবাই অনেক খুশি। একদিন ওরা সমুদ্র কিনারায় ঘুরতে আসে। সংবিন ভাবে আজ ও নিজের অনুভূতিটা সুনাকে জানিয়ে দিবে, কিন্তু তখনই জিনু ওর মাথায় ময়লা ছুঁড়ে মারে, যেমনটা ও সবসময় জিনুকে জ্বালাতো। সংবিন ওকে পেটানোর জন্য ওর পিছু পড়ে। একটু পর সবাই হাবিয়ে একসাথে বসে আর নিজেদের স্বপ্নগুলো বলতে থাকে। দোহিয়ং বলে, আমি তো আইডল ইউরিকে বিয়ে করতে চাই, আর না হয় সুনাকে ডেট করতে চাই। যা শুনে সবাই হাসে। বিংজু বলে, আমি তো অনেক ঘুমাতে চাই। তেওয়ান বলে, আমি ভার্সিটিতে গিয়ে প্রেম তো করবই। সংবিন বলে, আমি লয়ার হতে চাই আর জলদি বিয়ে করতে চাই। জিসু বলে, আমি তো আইডল হতে চাই। সুনা বলে, আমি সিওলে ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই, এরপর জানি না কি করব। বিংজু বলে, তোমার স্বপ্নটা তো খুবই ছোট, তুমি এক কাজ করো, জিসুর স্বপ্নটা নিয়ে নাও, সেটা অনেক বড়। জিসু তো রেগে যায়। জিনু বলে, ভবিষ্যতে আমি প্রমাণ করব আমি একজন অসাধারণ মানুষ। এভাবেই ওদের স্কুল জীবনটার সমাপ্তি হয়। রাতে জিনুর বাবা তো ওকে খুবই আদর করছিল। ছেলেটা এক্সামের জন্য কত কষ্ট করেছে। তখনই সুনা ওকে কল করে ডাকে। সুনা অনেক কাঁদছিল, কারণ ও উত্তর মিলিয়ে দেখেছে ও যা অ্যান্সার করেছে তার থেকেও 30 নাম্বার ভুল করে ফেলেছে। সারা বছর এত পড়াশোনা, এত ভালো স্টুডেন্ট হয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় এত বড় ভুল। সুনা এটা মানতেই পারছিল না। আমি এখন কি করব? আমি তো শুধু পড়াশোনাতেই ভালো। জিনু বুঝতে পারে না ও কিভাবে সুনাকে সান্ত্বনা দিবে, আর বলে, সুনা, তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি যদি পরীক্ষায় ফেইলও করো, এরপরও আমি তোমাকে পছন্দ করব। এই শুনে সুনা আরও কাঁদতে থাকে। তুমিও ভাবো আমি ফেল করব? মানে বোকা ছেলেটা জানেই না কোন মুহূর্তে কি বলতে হয়। যাই হোক, ও সুনাকে সামলায়। অবশেষে ওদের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। বন্ধুরা সবাই কোনো না কোনো ভার্সিটিতে চান্স পেয়েই গেছে। এতে সবাই খুশি। সুনার তো ইচ্ছে ছিল সিওলে যাওয়ার, তবে একমাত্র জিনুর রেজাল্টই সবচেয়ে ভালো হয়েছে। ফলে জিনু একাই সিওলের ভার্সিটিতে চান্স পেয়েছে। যাই হোক, সবাই খুশি যে ওরা ভার্সিটিতে চান্স পেয়েছে। জিসু সুনাকে জিজ্ঞেস করে, এত ছেলে তোকে পছন্দ করে, তুই আসলে কার উপর ইন্টারেস্টেড? সুনা হাসে আর ওর কানে কানে কিছু বলে। তখন সবাই এসে ওদের উপরও রং ছড়ে। সবার ভার্সিটি আলাদা ছিল, তাই সবাই এবার আলাদা হয়ে যাবে। বাড়ি ফেরার পথে জিনু বলে, তোমার ভার্সিটিতে কি অনেক ছেলে? সুনা বলে, জানি না তো। জিনু বলে, তুমি তো সেখানে শুধু করতেই যাবে, তাই না? সুনা বলে, আমি ডেটও করব। এই শুনে জিনু চুপ হয়ে যায় আর বলে, তোমার হাতটা দাও তো। সুনা হাত দিলে জিনু ওর হাতে একটা ব্রেসলেট পরিয়ে বলে, এখন থেকে প্রতিদিন এটা পরবে। সুনা বলে, কেন? জিনু বলে, কারণ যখন এটা খুলে যাবে তখন তোমার একটা উইশ পূরণ হবে। আসলে তো এটা একটা কাপল ব্রেসলেট ছিল। ইনডিরেক্টলি ও নিজের ভালোবাসাটা প্রকাশ করলো, আর সুনাও এতে খুশি হয়। দুজনই কিন্তু দুজনকে পছন্দ করে, তবে সেটা মুখে বলে না। এরপর সবাই সবার ভার্সিটিতে চলে যায়, নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। নতুন নতুন বন্ধুও হয়েছে। সুনা আর জিনুর তেমন কথা হয় না, কারণ জিনু যখন কল করে তখন সুনা থাকে ব্যস্ত, আর সুনা কল করলে জিনু থাকে ব্যস্ত। কিন্তু দুজনই ওই ব্রেসলেট পরেছিল। একদিন জিনু সুনার প্রোফাইলে দেখে রিসেন্ট কিছু ছবিতে একটা ছেলে, সব ছবিতে সুনার অনেক ক্লোজ। এতে তো জিনু খুবই জেলাস হয়। একদিন সুনা সিওলে আসলে দুজন দেখা করে। জিনু তো হা করে ওকে দেখেই যাচ্ছিল। সুনা আরও সুন্দর হয়ে গেছে। রেস্টুরেন্টে আসলে জিনু তো কাপল সেট অর্ডার করে। সুনা বলে, কাপল সেট? জিনু বলে, কারণ এটা দুজনের খাবার। ওয়েটার বলে, তোমরা কবে থেকে ডেট করছো? জিনু বলে, আমরা ডেট করছি না। উনি বলে, ও তাহলে তো তোমাদের মামলাটা সুন্দর এগোচ্ছে। জিনু লজ্জা পেয়ে যায়। সুনা কিছুই বলে না। এরপর দুজন পার্কে হাঁটছিল। সুনা বলে, আমি জিনিসপত্র সহজে হারিয়ে ফেলি। আমি অনেক ঘুমাই। ঘর গুছানোতেও আমি ভালো না। এমনকি অনেক স্টুপিড ভুলও করি, যেমনটা এক্সামে করেছিলাম। জিনু বলে, তাতে কি হয়েছে? সুনা বলে, তুমি হয়তো আমার ব্যাপারে ভুল ধারণা রাখতে পারো। ভালো মতো ভেবে দেখো তুমি সত্যি আমায় পছন্দ করো কি না। জিনু ভাবে, আমি তো সত্যি ওকে পছন্দ করি। ও এমনটা কেন বলছে? আমি কি প্রপোজ করার আগেই ও আমাকে ডাম্প করে দিল? জিনু তো চিন্তায় পড়ে যায় আর ভাবে, একটা রিয়েল ম্যানের মতোই আমার ওকে প্রপোজ করতে হবে। জিনু ভাবে, শক্তিশালী ছেলেদেরই তো মেয়েরা কুল ভাবে। এবার তো জিনু ভালো মতো বক্সিং প্র্যাকটিস শুরু করে।
যেন টুর্নামেন্টে জিতে সুনাকে ইমপ্রেস করতে পারে। এই চক্করে ও তো ওর বন্ধুর অবস্থাই খারাপ করে দিচ্ছিল, আর নিজেও ভালো ব্যথা পায়। সুনা এসব জেনে ওর জন্য চিন্তা হয়। তুমি আবারও মারামারি করছো? জিনু বলে, মার্শাল আর্ট একটা খেলা, মারামারি না। আগামী মাসে আমার একটা টুর্নামেন্ট আছে, তুমি সেখানে এসো, এটা অনেক কুল, তুমি দেখতে এসো। সুনা বলে, তুমি এসব বন্ধ করতে পারো না, আর কলটা কেটে দেয়। দেখতে দেখতে টুর্নামেন্টের দিন চলে আসে। জিনু ভাবছে ও যদি জিতে যায় ও তো সুনার সামনে অনেক কুল হয়ে যাবে, মানে ওর চিন্তা ভাবনা খুবই বাচ্চামি ছিল। তবে জিনু তো এখানে অনেক মার খায়। ওর অনুরোধে সুনা ঠিকই ওর ম্যাচ দেখতে আসে, আর ওকে এতটা মার খেতে দেখে সুনার কষ্ট হয় আর বাহিরে চলে যায়, যেটা জিনুও খেয়াল করে। ম্যাচ শেষে জিনু দৌড়ে সুনার কাছে আসে। দেখেছো তুমি, আমি অনেক কুল লাগছিলাম না? আমি জিততে পারলে আরও ভালো হতো। সুনা বলে, তোমাকে কি আসলেই এরকম ডেঞ্জারাস জিনিসই করতে হবে? জিনু বলে, আরে চিন্তা করো না, আমি অনেক স্ট্রং, এই দেখো দেখো। সুনা বলে, তুমি অনেক ইম্যাচিওর, এবার তো বড় হও। আমার একটা কথাও কেন তুমি শোনো না? জিনু বলে, আরেকবার আমাকে খেলতে দেখলে, আমাকে জিতে দেখলে তোমার মনটাও চেঞ্জ হয়ে যাবে। সুনা বলে, আমি দেখতে চাই না। জিনু ওকে মানাতে থাকে আরেকবার। পাশে থেকে কিছু সিনিয়র জিনুর মজা নিতে থাকে যে কিভাবে একটা মেয়েকে মানাচ্ছে। জিনুর অনেক রাগ হয়, তবে সুনা ওকে আটকায়, কিছু করো না। এর উপর সিনিয়রগুলো সুনাকে নিয়েও বাজে মন্তব্য করছিল। এবার তো জিনুর সহ্যের বাঁধ ভেঙে যায়। সুনা ওকে থামতে বললেও ও থামে না, আর গিয়ে সিনিয়রদের সাথে মারামারি করে, যা দেখে সুনার একদমই ভালো লাগে না যে জিনু ওর কথাই শুনল না। এরপর সুনা সিওলে ফেরার জন্য বাসের অপেক্ষা করছিল। জিনু বলে, আমি অত ব্যথা পাইনি। সুনা বলে, আমি তোমাকে অনুরোধ করেছি থামার জন্য, তোমার উচিত ছিল একটা বার আমার কথা শোনা। জিনু বলে, আমি তো শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছি, এটা কি আমার ভুল হয়েছে? আমি বুঝতে পারছি না তুমি কেন রেগে আছো। সুনা বলে, তুমি এসব কেন বন্ধ করছো না? কখন তুমি এই বাচ্চাদের মতো আচরণ বন্ধ করবে? জিনু বলে, আমি যাই করি সেটা তোমার কাছে ইম্যাচিওর। মূল্যবান জিনিসকে রক্ষা করাও কি বাচ্চামি বলে? হ্যাঁ, আমি ইম্যাচিওর। আমি লড়াইও করেছি তোমাকে ইমপ্রেস করার জন্য। আমি এতটাই ইম্যাচিওর যে এতদিন আমি শুধু একাই তোমাকে পছন্দ করে এসেছি। সুনা বলে, তাহলে বন্ধ করো। এর মাঝে বৃষ্টি শুরু হয়। জিনু ওর রেগে চলে যেতে থাকে। সুনা কেঁদে বলে, তুমি কিছুই জানো না, আসলে তো সুনা ওকে এতটা ভালোবাসে বলেই ওর জন্য এতটা চিন্তা হয়। জিনুর মন বলছিল এমনটা না করতে, তবে আর রাগের বশে বলে, হ্যাঁ আমি সরি যে আমার মতো বলদ আমার সাধ্যের বাহিরের কাউকে পছন্দ করেছিলাম, আর ওকে একা ছেড়েই চলে যায়। সুনা শুধু কাঁদতেই থাকে। জিনুর ভয়েস আমাদের বলে, শুনেছি মেয়েরা ছেলেদের আগে ম্যাচিউর হয়ে যায়, তবে ছেলেরা ভুল করার পরই সেটা বুঝতে পারে। এখানে এই চার বন্ধু যখন জানতে পারে জিনু আর সুনার বাজেভাবে ঝগড়া হয়েছে, ওরা তো অবাক। এর মানে কি ওদের মাঝের মামলা শেষ? ওরা সবাই জলদি সেদিকে যেতে থাকে, জিনুকে সান্ত্বনা দেওয়ার জন্য না, সুনাকে পটানোর জন্য। এখন তো ওদের রাস্তা ক্লিয়ার। একে একে তারা সবাই সুনাকে প্রপোজ করতে আসে। এখানে তেওয়ান রিজেক্ট খাওয়ার পর জিনুর কাছে আসে আর এমন ভান করে যেন ও জিনুকেই সান্ত্বনা দিতে এসেছে। আর বাকি বন্ধুদেরও বকছিল, ওরা কেমন, তোর এ অবস্থাতে সুনাকে পটাতে গেল। জিনু তো আগেই জানে এ নিজেও সুনার থেকে রিজেক্ট খেয়ে এসেছে। অন্যদিকে সংবিন সুনাকে বলে, তুমি আর জিনু কি আবারও এক হয়ে যাবে? তাহলে আমি সারা জীবন এটা রিগ্রেট করে যাব। এর সাথে ও সুনাকে প্রপোজ করে দেয়, যা শুনে সুনা অবাক। এখানে এই দুজন ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। এ সময় একটা লোকের সাথে ধাক্কা লাগলে লোকটা তো রেগে ওদেরকে পেটাতে থাকে। দুই বন্ধুই এখানে মারামারি শুরু করে, যেটা খুবই ফানি ছিল। জিনু অনেক পেটানি খেয়ে পড়ে গেলে ওর বাবার কথা মনে পড়ে। বাবা বলেছিল ছেলেরা তখনই ম্যাচিউর হয় যখন মিলিটারি ট্রেনিংয়ে যায়। এজন্য জিনুও এরপর মিলিটারি ট্রেনিংয়ে জয়েন হয়, যেখানে কঠোর পরিশ্রম করার পর ও আসলেও ধীরে ধীরে কিছুটা ম্যাচিউর হচ্ছিল। ওদেরকে রশি বেয়ে নিচে নামতে হবে, যেটা খুবই কঠিন। কমান্ডার বলে, যাকে ভালোবাসো তার নাম নিয়ে নামো, এতে সহজ হয়ে যাবে। জিনু তো রিউমরে শুনেছে সুনা আর সংবিন ডেট করছে, এজন্য ও সংবিনকে গালি দিতে দিতে নিচে নামে। কাহিনী সোজা 1 বছর পর যায়। তুফান হওয়ার কারণে এক এলাকায় অনেক ক্ষতি হয়েছে, সেখানে জিনু কাজ করছিল। এর মাঝে ও জানতে পারে যে জায়গায় সুনা থাকে সেখানেও তুফান হয়েছে। ওর সুনার জন্য অনেক চিন্তা হচ্ছিল, এজন্য ও কমান্ডারকে অনুরোধ করে কয়েক মিনিট কথা বলতে দেওয়ার জন্য। প্রথমে তো উনি রাজি হয় না। জিনুর অনেক অনুরোধে পরে উনি রাজি হয়ে যায়। জিনু ওনাকে অনেক ধন্যবাদ বলে। অন্যদিকে দেখি বন্যায় সুনাদের বাসার অবস্থা খারাপ হয়ে গেছে, এজন্য ওরা শেল্টারে আশ্রয় নিয়েছে। তখনই ওর কাছে জিনুর কল আসে। জিনু একটানা বলতে থাকে, কোথায় তুমি, তুমি ঠিক আছো, তোমার পরিবারের সবাই ঠিক আছে?
সুনা বলে, শান্ত হও। হ্যাঁ, আমার পরিবারের সবাই সেফ আছে। ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য। জিনু বলে, সুনা বলে, তুমি যাওয়ার সময় একটা বার আমাকে কলও করনি। জিনু বলে, আমি তোমাকে আর সংবিনকে জ্বালাতে চাচ্ছিলাম না। তোমরা দুজন তো ডেট করছো, তাই না? সুনা বলে, না তো, আমরা কখনোই ডেট করিনি। জিনু অবাক, আসলেই? তুমি কি এখন কাউকে ডেট করছো? সুনা বলে, এতে তোমার কি? জিনু চুপ হয়ে যায় আর বলে, তুমি কেন সংবিনকে ডেট করনি? ও তো খুবই ভালো ছেলে। সুনা বলে, আমার মনে হয় না ও আসলে আমাকে পছন্দ করে। ও হয়তো আমাকে এমন একজন ভাবতো যেমনটা আমি না। এটা বলা হয়তো একটু অদ্ভুত শোনাবে, তবে আমি যেমন সেভাবে একমাত্র তুমি আমাকে পছন্দ করেছ। জিনু বলে, তাহলে তুমি কেন আমাকে যেতে দিয়েছিলে? সুনা বলে, আমি ভয় পাচ্ছিলাম। আমি শুনেছি ডেট করার পর ভালো লাগার আকর্ষণটা কমে যায়। রিলেশন শুরু করলে আমাদের মাঝের আকর্ষণটা হয়তো নষ্ট হয়ে যেত। হয়তো আমি চেয়েছিলাম তুমি আমাকে অনেক সময় ধরে পছন্দ করো। জিনু চুপ করে ওর কথাগুলো শুনছিল। সুনা বলে, তুমিও তো একই। ওই দিন পার্কে তুমি কেন আমাকে আমার উত্তরটা দিতে দাওনি? জিনু বলে, আমি ভেবেছিলাম তুমি আমায় রিজেক্ট করে দিবে। তাহলে তো আমার আর সুযোগও থাকবে না তোমাকে পছন্দ করার। আমিও ভয়ে ছিলাম। মানে দুজনের এই ভয়ের কারণেই ওরা কখনোই ডেটই করতে পারল না। সুনা বলে, ধন্যবাদ জিনু আমায় পছন্দ করার জন্য। জিনু কিছু বলার আগেই সুনার ফোনটা বন্ধ হয়ে যায়। এর ফলে ওদের কথাও অসম্পূর্ণ রয়ে যায়। জিনু বলে, আমিও আমাকে তখন থেকে পছন্দ করি যখন থেকে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম। এভাবেই কয়েক বছর পার হয়ে যায়। জিনু অনেক আগেই মিলিটারি থেকে ফিরে এসেছে। সবাই সবার জীবনে ক্যারিয়ার গড়তে ব্যস্ত ছিল। জিনু ওর বন্ধুদের ব্যাপারে বলে, বিংজু একটা ফার্নিচার শোরুমে কাজ করে। ও তো কাস্টমারদেরকে বিছানা দেখাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর কাস্টমাররা ভাবে এই বিছানায় এমন আরাম, শুলেই সাথে সাথে ঘুম চলে আসে। এতে করে কোম্পানির সেলস বেড়ে যায় আর বিংজু হয়ে যায় কোম্পানির টপ সেলার। তেওয়ান ভালো একজন শেফ হয়েছে। বেচারা ইউনিভার্সিটিতে ডেট করতে পারেনি, তবে এখন একজনকে ডেট করছে। অন্যদিকে সংবিনের ইচ্ছে ছিল লয়ার হওয়ার, তবে ও ওর বাবার মতোই প্রসিকিউটর হয়ে গেছে। বাবার কারণে ওর অবস্থা আরও ভালো হয়। আর দো হিয়ন হয়েছে কেপপ মিউজিকের ডিরেক্টর। আর জিসু হয়েছে এখানের কোরিওগ্রাফার। হ্যাঁ, ও আইডল হতে পারেনি, তবে ও এখন আইডলদের ডান্স শেখায়। সবাই খুবই খুশি আছে। জেনু বলে, আমি জানি না আমি একজন গ্রেট মানুষ হতে পেরেছি কিনা, তবে ওর কোম্পানির নাম রেখেছে গ্রেট কোম্পানি, যেটা খুবই ফেমাস এক কমিক কোম্পানি। ওর বক্সিং নিয়ে লেখা প্রথম কমিকটাই অনেক হিট হয়েছে। মানে ও এখন একজন পপুলার কমিক আর্টিস্ট। কাজের এতটাই চাপ, বাবা মাও এখন ওর কোম্পানিতেই কাজ করে। জিনু নতুন একটা কমিক লিখছে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা ওর আর সুনার সেই স্কুলের স্মৃতি নিয়ে। মানে জিনু আজও সুনাকে অনেক ভালোবাসে। তখনই ওর কাছে সুনার কল আসে। জিনু খুশি হয়ে বলে, হঠাৎ? সুনা বলে, গেস করো। জিনু বলে, তুমি কি আমাকে প্রপোজ করতে কল করেছ? সুনা হেসে বলে, তুমি এখনও আগের মতোই আছো। জিনু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো একজন অসাধারণ মানুষ। তুমি যদি চাও এখনও আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি। সুনা এরপর এমন কিছু বলে জিনু পুরো চুপ হয়ে যায়। এরপর সোজা সুনার বিয়ে দেখানো হয়, যেখানে সুনাকে অনেক সুন্দর লাগছিল। চার বন্ধুর মনটা তো খুবই খারাপ। ওদের স্কুলের ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে। তখন জিনুও ওদের সাথে যোগ দেয়, কারণ সুনার বিয়ে অন্য কারো সাথে ছিল, যাকে এখন সুনা ভালোবাসে। সুনা খুশি, ওর খুশিতে জিনুও খুশি। বিয়ে শেষে বর কনে কিস করলে ওদের চেহারা তো একদম দেখার মতো ছিল। এরপর সব বন্ধুরা একসাথে ছবি তোলে। দংহিয়ন বরকে বলে, আমাদের স্কুলের কুইনকে বিয়ে করে কেমন ফিল হচ্ছে, যাকে আমরা প্রপোজ করারও সাহস পাইনি। ও বলে, আমার কাছে এটা স্বপ্নের মতো, আমি সারা জীবন সুনাকে যত্ন করে রাখব। দংহিয়ন বলে, আমরা তো এত সহজে ওকে নিতে দিতে পারি না। হঠাৎ বিংজু বলে, শেষবারের মতো আমরা একটা করে কিস চাই। সবাই অবাক। বন্ধুরা বলতে থাকে, আরে ও তো পাগল, মজা করছে। কিন্তু সুনা বলে, ঠিক আছে, প্রথমে আমার হাজব্যান্ডকে কিস করতে হবে, এরপরই আমাকে কিস করতে পারবে। ওরা বলে, না না, এটা কেমন কথা? কিন্তু জিনু তো বেচারা হাজব্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে ওকে কিস করতে থাকে, যা দেখে সবাই অবাক। এর সাথে ওদের স্কুলের স্মৃতিগুলো দেখানো হয়। ওদের সেই ছোটোখাটো খুনসুটি, সুনার কলম দিয়ে খোঁচা মারা, স্কুলের সেই প্রথম ভালোবাসা। ওই দিন সুনা ইচ্ছে করেই ওর চুলটা ছেড়েছিল, কারণ জিনু ওকে এভাবে দেখতে চেয়েছিল। এমনকি জিসু যখন জিজ্ঞেস করেছিল ও কার উপর ইন্টারেস্টেড, সুনা তখন বলেছিল, আমি চাই জিনু আমাকে প্রপোজ করুক। মানে দুজনই দুজনকে অনেক ভালোবাসত। ওই দিন জিনুও রাগ দেখিয়ে চলে যাওয়ার পর নিজেই অনেক কেঁদেছিল। ওই দিন যদি জিনু ফিরে আসতো, দুজন যদি তখন সাহস করে নিজেদের ভালোবাসাটা প্রকাশ করে দিত,
তাহলে আজ কাহিনীটা অন্যরকম হতো। বরের জায়গায় থাকতো জেনু, কিন্তু সেটা তো আর হলো না। জেনুকে এভাবে কিস করতে দেখে বাকি বন্ধুরাও ভাবে এবার তো জেনু সুনার কিস পাবে। এজন্য ওরাও সুনার হাজব্যান্ডকে কিস করতে ঝাঁপিয়ে পড়ে। জিনু এসে সুনার সামনে দাঁড়িয়ে পড়ে, তবে কিস করে না। ও আজও সেই শার্টটাই পরে এসেছে যেটায় এখনও সুনার কলমের কালি লেগে আছে। জিনু সুনার জন্য খুশি আর ওর প্রতি কৃতজ্ঞ, কারণ সুনার পড়ানোর কারণেই ও আজ ভালো একটা পর্যায়ে এসেছে। হয়তো ওদের প্রথম ভালোবাসাটা পূর্ণতা পায়নি, তবে সুনার সাথে জিনুর যে স্মৃতি সেটা জিনুর কাছে স্বপ্নর মতো, যে স্বপ্ন থেকে জিনু কখনোই জাগতে চায় না। এর সাথেই এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।